অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগের চূড়ান্ত অনুমোদন দেওয়ার দিনেই রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা। টিকা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস। মহামারীর কারণে ২৩ ও ৩০ জানুয়ারির সিলেট লন্ডন ফ্লাইট বাতিল। করোনা মাত্রা না ছাড়ালে মার্চ থেকে ঢাকা থেকে টরন্টো সরাসরি ফ্লাইট শুরু। করোনা উপেক্ষা করে রেমিটেন্সের রেকর্ড। বিশ্বজুড়ে বিপর্যয়ের বছরে প্রায় ২ লাখ কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গৌরব ও ঐতিহ্যের ৭৩তম বছরে বাংলাদেশ ছাত্রলীগ। ছোটখাটো ত্রুটিতে ম্লান হবে না অর্জন, বলছেন সাবেক নেতারা। শৃঙ্খলা ফেরানোর তাগিদ। এবং ভাষাঞ্চলে স্বচ্ছন্দেই কাটল প্রথম মাস। আবাসন, খাবার, চিকিৎসার পাশাপাশি রোহিঙ্গাদের বিনোদনেও নেই কমতি। দ্রুতই শুরু শিক্ষা কার্যক্রম। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় তৈরি সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। সেরাম ইনস্টিটিউট প্রধানের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি। ভারত সরকারের এমন সিদ্ধান্তে চলতি মাসে বাংলাদেশের ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে ভ্যাকসিন বাংলাদেশে আসা না পর্যন্ত কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে মনে করেন চিকিৎসকরা। রোববার অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় তৈরি ভ্যাকসিন কোভিশিল্ড মানবদেহে প্রয়োগের চূড়ান্ত অনুমোদন দেয় ভারত। সেরাম ইনস্টিটিউটের ওই টিকা প্রতিবেশী দেশে অনুমোদন পাওয়ার পর আশার আলো দেখছিল বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন জানুয়ারিতেই হয়তো ভ্যাকসিন পেতে পারে ঢাকা। জানুয়ারির শেষের দিকে আমি ভাবতাম যে হয়তো তারা ভ্যাকসিন দিবে, কিন্তু এখন আমি আশাবাদী আর একটু হয়েছি যে তার আগেও আমরা পেয়ে যেতে পারি। তবে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় তৈরি সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন চূড়ান্ত অনুমোদন দেওয়ার দিনেই রফতানিতে নিষেধাজ্ঞা দিল ভারত সরকার। প্রতিষ্ঠানটির সিইও আদর পুনওয়ালার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, আপাতত আগামী কয়েক মাসের জন্য ভ্যাকসিন রপ্তানির অনুমোদন দেবে না মোদী সরকার। ভারতীয়রা যাতে যথাযথভাবে ভ্যাকসিন পায় সেটি নিশ্চিতেই এমন সিদ্ধান্ত বলে জানান সেরাম ইনস্টিটিউটের এ প্রধান কর্মকর্তা। প্রতিবেশী দেশের এমন সিদ্ধান্তে সহসায় বাংলাদেশের ভ্যাকসিন পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে অন্যান্য ভ্যাকসিনের চেয়ে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বেশি কার্যকর উল্লেখ করে এটি বাংলাদেশে আসা না পর্যন্ত কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেছেন ব্রিটেন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনটি ফাইজার বা মডার্নার ভ্যাকসিনের চাইতে একটু আলাদা। এটা তৈরি করা হয়েছে মডিফাইড সিমিয়ান অ্যাডেনোভাইরাসের মাধ্যমে। এই মডিফাইড সিমিয়ান অ্যাডেনোভাইরাসটিকে মানুষের শরীরে প্রবেশ করিয়ে সেখান থেকে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ানো হবে। এই ভ্যাকসিনটি সম্ভবত আগামী কয়েক মাসের মধ্যে ইন্ডিয়ার বাইরে অন্য কোনো দেশে পৌঁছাবে না। আমাদের আরেকটি বড় সুযোগ থাকছে যে এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইনটার জন্য আমাদের যে বড় আকারের জনবল প্রয়োজন হবে বাংলাদেশে, তার জন্য ভালোভাবে কাজ করার এবং প্রস্তুত হওয়ার। দ্রুত ভ্যাকসিন পেতে কূটনৈতিক তৎপরতা বাড়াতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। আগামী ২৩ ও ৩০ জানুয়ারি সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার এই তথ্য জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি। কারণ হিসেবে এয়ারলাইন্সটির ওয়েবসাইটে জানানো হয়েছে, যুক্তরাজ্যে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার কবে থেকে এই রুটে ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সে বিষয়ে কিছু জানানো হয়নি। সম্প্রতি যুক্তরাজ্য থেকে নতুন ধরনের করোনার সংক্রমণ ছড়িয়ে থাকায় যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের অনেক দেশ। করোনা পরিস্থিতির অবনতি না হলে মার্চে ঢাকা টরন্টো রুটে ডানা মেলতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে সরাসরি এই ফ্লাইটে ১৪ ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে টরন্টোতে। এই উদ্যোগে খুশি কানাডা প্রবাসীরা। এদিকে ফ্লাইট চলাচলে জাপান নিষেধাজ্ঞা তুললেই দীর্ঘ ১৪ বছর পর টোকিওতেও যাওয়া যাবে। দেখুন হাজরা শিউলির রিপোর্টে। ইউরোপের জার্মানি, ফ্রান্স, গ্রিস ও যুক্তরাষ্ট্র সহ একসময় ২৮টি আন্তর্জাতিক গন্তব্যে ছিল বাংলাদেশ বিমানের ফ্লাইট। ক্রমাগত লোকসানে লন্ডন ছাড়া বন্ধ হয়ে গেছে ইউরোপের সব রুট।
বহরে দূরপাল্লার অত্যাধুনিক উড়োজাহাজ বাড়ায় এবার কানাডার টরেন্টোতে পাখা মেলছে বিমান। ড্রিমলাইনার -9 দিয়ে সপ্তাহে 3 দিন টরেন্টো যাবে বিমান। বর্তমানে কাতার, এমিরেটস সহ বেশ কিছু এয়ারলাইন্স কানাডা গেলেও ট্রানজিটের কারণে অন্তত 20 ঘন্টা লাগে। সরাসরি যাত্রা করায় মাত্র 14 ঘন্টাতে টরেন্টোতে অবতরণ করবে বিমানের ফ্লাইট। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চেই টরেন্টোতে ডানা মেলার ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ। দ্রুত এই ফ্লাইট চালুর আহ্বান কানাডা প্রবাসীদের। অন্য কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় তাহলে মার্চ থেকে ঢাকা টরেন্টো ডাইরেক্ট ফ্লাইট পরিচালনা করব ড্রিমলাইনার -9 দিয়ে। অ্যারাউন্ড 14 ঘন্টায় আমরা ঢাকা থেকে টরেন্টো পৌঁছতে পারবো। খুবই আনন্দিত যে বাংলাদেশ কানাডা বিমান চালু করার সংবাদ আমরা পেয়েছি। সুষ্ঠু একটা পরিচালনা কমিটি দিয়ে এখানে তারা ফ্লাইটটা পরিচালনা করে, এইখান থেকে সবচেয়ে বেশি রেভিনিউ পাবে বাংলাদেশ সরকার। টরেন্টো ফ্লাইট চালুর আগে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশ্লেষকের। আমরা কোন মার্কেটে গেলে আমাদের জন্য লাভবান আমরা হব, সেই জিনিসগুলো কিন্তু একটা স্টাডি করতে হবে। তবে বিমানের সাবেক কর্মকর্তার মতে বহরের সক্ষমতা কাজে লাগাতে নতুন রুট চালুর বিকল্প নেই। যখনই বাংলাদেশ থেকে পশ্চিম দিকে যাওয়া হয় তখনই মিডল ইস্টার্ন ক্যারিয়ারগুলোর সাথে কম্পিটিশন আসে। আস্থা অর্জনের জন্য প্রথম জিনিসটাই হচ্ছে যে শিডিউলটা রক্ষা করা, দ্বিতীয়টা হলো যে সেবার মান। করোনার আগে 18টি রুটে যেত বিমানের ফ্লাইট। চেন্নাই, গুয়াংজু, টোকিও ও টরেন্টো ফ্লাইট চালু হলে রুট বেড়ে দাঁড়াবে 22টিতে। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। করোনা উপেক্ষা করেই রেমিটেন্সের রেকর্ড করে চলেছে বাংলাদেশ। বিশ্বজুড়ে বিপর্যয়ের বছরে যখন সবকিছুতে স্থবিরতা, তখন আগের বছরের চেয়ে 29,000 কোটি টাকা বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই রেকর্ডের পেছনে বৈধ পথে টাকা পাঠানোর প্রবণতাকে চিহ্নিত করছেন অর্থনীতিবিদরা। পরিকল্পনা মন্ত্রী বলছেন, এটি প্রবাসীদের পরিশ্রম ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ফসল। করোনায় যখন বেহাল বিশ্বের অর্থনৈতিক কাঠামো, তখনও রেমিটেন্স পাঠিয়ে রেকর্ড গড়ছেন প্রবাসী বাংলাদেশিরা। হিসাব বলছে, করোনা আঘাত হানার আগে ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছিল $145 কোটি, মার্চে তা কমে $128 কোটি 68 লাখ ডলারে নামে। সংক্রমণ বাড়লে এপ্রিলে তা আরও কমে দাঁড়ায় মাত্র $108 কোটি। এরপরই বাড়তে থাকে প্রবাস আয়। মে মাসে রেমিটেন্স আসে $150 কোটি আর জুনে $183 কোটি। ঈদের মাস জুলাইয়ে এক লাফে এই আয় উঠে আসে $260 কোটি। একক মাস হিসেবে এখন পর্যন্ত যা সর্বোচ্চ। এরপর আগস্টে $196 কোটি, সেপ্টেম্বরে $215 কোটি, অক্টোবরে $210 কোটি ও নভেম্বরে $207 কোটি আসে। আর ডিসেম্বরে প্রবাসীরা পাঠান $205 কোটি। অর্থনীতিবিদরা বলছেন, রেমিটেন্সের পালে হাওয়া লাগিয়েছে হুন্ডির সুযোগ কমে যাওয়া ও মহামারী মোকাবিলায় স্বজনদের পাশে দাঁড়ানোর মানসিকতা। হুন্ডি বা এর মাধ্যমে যে রেমিটেন্স আসে সেগুলো কিন্তু এইভাবেই হয়ে থাকে বেশি, যেটা যারা স্বাস্থ্যের জন্য বাইরে যান কিংবা শিক্ষার সুযোগ সুবিধা, এই যে মানুষের মুভমেন্ট কম হওয়াতে হুন্ডির সুযোগ কম ছিল, ফলে বৈধ পথে রেমিটেন্স আসাটাও কিন্তু এই সময় রেমিটেন্সের প্রবৃদ্ধির একটা বড় কারণ। সদ্য সমাপ্ত বছরে $2,174 কোটি পাঠিয়েছেন প্রবাসীরা। রেমিটেন্স বৃদ্ধিকে সরকারের দৃঢ় নেতৃত্বের একটি সাফল্য হিসেবে দেখছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আমাদের কোটি মানুষ যারা বিদেশে বসবাস করেন, তাদের পরিশ্রমে দ্বারা অর্জিত অর্থের ফল এবং সর্বোপরি আমাদের দেশের যে স্থিতিশীলতা ছিল, দৃঢ় নেতৃত্ব ছিল, আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই বিষয়টা মোকাবিলা করেছেন, সেটা সারা বিশ্বে তিনি প্রশংসা অর্জন করেছে। 2019-20 অর্থ বছর থেকে 2% প্রণোদনা দেওয়ার পর থেকেই প্রবাসী আয়ে গতি আসে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এজন্য বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশি ও দেশবাসীকে ধন্যবাদ দিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ধানমন্ডি থেকে পান্থপথ ও হাতিরঝিল হয়ে বাড়িধারা পর্যন্ত 11 কিলোমিটার নৌরুটের পরিকল্পনা রাজুকের। যাতায়াতে দুর্ভোগ, পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের আশা। ইতিহাসের বাঁক পরিবর্তনে উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানা সময়ে রেখেছে গৌরবোজ্জ্বল ভূমিকা। ভাষা আন্দোলন দিয়ে শুরু, এরপর বাঙালির ন্যায্যতা অর্জনে পালন করেছে অগ্রণী ভূমিকা। 75 পরবর্তী সময়ে স্বৈর শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্রের লড়াইয়েও ছিল ছাত্রলীগ। গৌরব ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পেরিয়ে এসেছে 72 বছর। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। এত অর্জনের ছাত্রলীগ গেল 2 দশকে কিছুটা কি ম্লান? সেই প্রশ্ন কোথাও কোথাও উকি দিলেও করোনা মহামারীতে আশার আলো দেখিয়েছেন ছাত্রলীগের অনেক কর্মী, দাঁড়িয়েছেন মানবতার পাশে।
করোনা শুরু থেকে একদম 121 দিন টানা শহরের যে অসংখ্য ভাসমান মানুষ রয়েছে, যারা দিন এনে দিন খেটে খাওয়া মানুষ রয়েছে কিংবা ছিন্নমূল মানুষ রয়েছে, এই মানুষদের জন্য দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করেছি। সংগঠনটি অতিক্রম করেছে তার প্রতিষ্ঠার 72 বছরে আর পা দিচ্ছে 73-এ। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী অনেকটা ঢিলে ঢালা আর স্বাস্থ্যবিধি মেনে করার কথা জানায় ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব। তবে প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে কিছুটা অপ্রাপ্তির কথাও জানান তারা। এবার আমরা এই যে প্যান্ডামিকের কারণে শুধুমাত্র একটি আলোচনা সভা আমরা করব, যেখানে প্রধান অতিথি হিসেবে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি উপস্থিত থাকবেন। সাম্প্রদায়িকতা যারা সৃষ্টি করছে তাদেরকে প্রতিহত করে এই অসাম্প্রদায়িক বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার এটাই আমাদের জন্য চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা এগিয়ে যাব। ছাত্রলীগের সোনালী অর্জন ফিরিয়ে আনতে দলীয় শৃঙ্খলার গুরুত্ব দিয়ে সংগঠনের সাবেক নেতারা বলেন, দলের ছোটখাটো ত্রুটির কারণে পুরো ঐতিহ্য ম্লান হবার নয়। আদর্শিক কর্মী হতে হবে, বঙ্গবন্ধুর আদর্শ, জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন, শিক্ষা শান্তি প্রগতির প্রশ্নে আপোষহীন। ছাত্রলীগও কিন্তু শৃঙ্খলাটাকে ফিরিয়ে আনার জন্য বর্তমান কমিটি সব জায়গায় আমি যেটা দেখছি, একটা ঘটনা ঘটলেই ছোট হোক বড় হোক তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ছাত্রলীগের অগ্রণী ভূমিকার পরামর্শ সাবেক নেতাদের। 1948 থেকে 2021 এই দীর্ঘ 73 বছরে বাংলাদেশ ছাত্রলীগ যেমন সোনালী অর্জন পেয়েছে, তেমনি এই অর্জনকে বিসর্জনও করেছে গত 2 দশকে। সংগঠনটির সাবেক নেতারা পরামর্শ দিয়েছেন, এই সোনালী অর্জনকে ফিরিয়ে আনতে তৎপর হতে হবে বর্তমান সংগঠনকে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। ভাসানচরে রোহিঙ্গাদের প্রথম মাস কাটল বেশ স্বাচ্ছন্দ্যেই। আশ্বাস অনুযায়ী প্রায় 4000 রোহিঙ্গার জন্য সব ধরনের মানবিক সুবিধা নিশ্চিত করেছে সরকার। নিশ্চিদ্র নিরাপত্তায় আবাসন, খাদ্য, চিকিৎসার পাশাপাশি বিনোদনের ব্যবস্থাও রয়েছে। নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের 1 মাসের দিনপঞ্জি জানাচ্ছেন কমল দে। ক্যামেরায় ছিলেন শাখাওয়াত টিপু। একসময়ের জনমানবহীন ভাসানচরে এখন ভেসে আসে হারমোনিয়াম, তবলা এবং ঢোলের মতো যন্ত্রের তালে তালে গানের শব্দ। সে সাথে রোহিঙ্গা শিশুদের কলকাকলি, বয়স্কদের শোরগোলে সরগরম। সকাল না হতেই রোহিঙ্গা পরিবারের প্রধানরা ছুটছেন অস্থায়ী বাজারের দিকে। শাক, সবজি, মাছ মাংসে ভরপুর বাজারগুলো। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানও আছে এই ভাসানচরে। বসে গেছে চা পরোটার দোকান, ভাজা হচ্ছে গরম গরম পরোটা। আর রোহিঙ্গা গৃহিণীরা ব্যস্ত সাংসারিক কাজে। সম্পূর্ণ ভালো পাইলাম, জাগো আসতে ভালো পাইলাম, অথবা আজ হানা ফিনাই আজ সম্বল টম্বলে আজ ঘর দুয়ারে আরো বেশি সুখ পাইলাম। ভালো আছে, খুব শান্তিতে আছি। আর আল্লাহ দিলে সুন্দর করে বসবাস করে আরো যারা আইবো তারা যেন আইবল্লা আরা অনুরোধ জানাই। আর দুপুর না হতেই রোহিঙ্গা তরুণরা নেমে যাচ্ছে খেলার মাঠে। ফুটবলের পাশাপাশি চলছে ভলিবল খেলা। ইতিমধ্যে রোহিঙ্গা তরুণদের জন্য ব্যবস্থা করা হয়েছে 3টি খেলার মাঠ। খোদ প্রকল্প পরিচালক খেলায় সাথে হচ্ছেন। গান বাজানোর ক্লাব আর গোল দিয়ে ফুটবল খেলাধুলার ক্লাব, সমস্ত কিছু ভালো লাগে। শিশুদের খোলামেলা খেলার জায়গা আছে, আর আমাদেরও খোলামেলা খেলার জায়গা আছে। ইতিমধ্যে ভাসানচরে নিরাপত্তার পাশাপাশি নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্য সুরক্ষা। আমাদের 2জন সরকারি ডাক্তার আছে, আর এনজিওর পক্ষ থেকে আমাদের 2জন ডাক্তার আছে। ইমার্জেন্সি কেসগুলো ফেস করতেছি, মাইনরিটিগুলো করতেছি। এদিকে রোহিঙ্গাদের সার্বিক উন্নয়নে একে একে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ভাসানচরে যেতে শুরু করেছেন। শুরু হতে যাচ্ছে শিক্ষা সহ নানা সামাজিক কার্যক্রম। 2টা ভিজিটিং টিম আসছে ওদের যে ইনফর্মাল লার্নিং সেন্টার করার জন্য। ওদেরকে কুটির শিল্প এবং কাপড় শিলানো যে কোনো ধরনের কাজে এদেরকে লাগানো যাবে। আন্তর্জাতিক নানা চক্রান্ত সত্ত্বেও 1642 জন রোহিঙ্গা নৌবাহিনীর তত্ত্বাবধানে গত 4 ডিসেম্বর ভাসানচরে গিয়ে পৌঁছে। আর 29 ডিসেম্বর দ্বিতীয় দফায় ভাসানচরে গেছে আরও 1804 জন রোহিঙ্গা। সময়ের গণনায় রোহিঙ্গাদের জীবনে 1 মাস তেমন দীর্ঘ কিছু নয়, কিন্তু রোহিঙ্গা ব্যবস্থাপনায় এই 1 মাস বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক নানা নেতিবাচক প্রচারণা সত্ত্বেও 1 মাস আগে রোহিঙ্গাদের নিয়ে আসা হয়েছিল এই ভাসানচরে। অনেকে মনে করছেন এটি বাংলাদেশের নৈতিক বিজয়। ভাসানচরের লাইট হাউস থেকে কমল দে, সময় সংবাদ। পান্থপথ খাল ও হাতির ঝিলের মাধ্যমে ধানমন্ডি লেকের সঙ্গে বারিধারাকে সংযুক্ত করে নতুন 11 কিলোমিটার নৌরুট করার পরিকল্পনা নিয়েছে রাজুক। সংস্থাটি বলছে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে রাজধানীবাসীর যাতায়াতের দুর্ভোগ কমবে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বাড়বে ভূগর্ভস্থ পানি ধরে রাখার সুযোগও। শাকির আহমেদের রিপোর্ট।
রাজধানীর খালগুলো দখলমুক্ত করার অংশ হিসেবে শনিবার পান্থপথ খাল পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পুনরুদ্ধার শেষ হলে পান্থপথ খাল ও হাতিরঝিলের মাধ্যমে ধানমন্ডি লেক ও বারিধারাকে সংযুক্ত করে 11 কিলোমিটারের নৌরুট গড়ে তোলার পরিকল্পনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। ধানমন্ডি লেক এবং পান্থপথ ক্যানেলটাকে যদি উন্মুক্ত করে দেই, হাতিরঝিলের সাথে সংযোগ করি, তাহলে কিন্তু একটা বৃহৎ অংশ জলাধার আমাদেরকে একটা উন্মুক্ত হয়ে যাবে। সেটা কিন্তু ঢাকার একটা বৃহৎ জলাধার হিসেবে কাজ করবে। রাজুক বলছে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে সংশ্লিষ্ট এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নতি হবে, বাড়বে ভূগর্ভস্থ পানির রিচার্জের সুযোগ, পার্ক, বিশ্রামের জায়গা, সাইকেল লেন ও জগিং ওয়ে রাখা সহ রুটের দুই পাশকে দৃষ্টিনন্দন করতে নানা পরিকল্পনাও করেছে সংস্থাটি। এবং যে ন্যাচারাল ক্যানেলগুলি রয়েছে, সিএস বা আরএস রেকর্ডের ক্যানেলগুলি, সেগুলি শুধু জলপথ এবং জলাবদ্ধতা নিরসন করবে না, সেটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিচার্জের জন্য কিন্তু ভূমিকা পালন করবে। বর্তমানে সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে আছে এই পরিকল্পনা। এটিকে ইতিবাচক উল্লেখ করে খাল দখলমুক্ত করে রাজধানীতে নৌরুট আরও বাড়ানোর পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। নৌপথগুলোকে আমরা ব্যবহার করতে পারি, তাহলে যেমন সেই নদী খালগুলো সংরক্ষণ করা যাবে, একই সাথে কিন্তু আমাদের যাতায়াতের ক্ষেত্রে একটা বিশাল দ্বার উন্মোচন হবে। আমরা জানি যে নৌপথ আমাদের কম ব্যয় লাগে এবং একই সাথে আমরা দ্রুতও যেতে পারি। ধানমন্ডি থেকে পান্থপথ ও হাতিরঝিল হয়ে বারিধারা পর্যন্ত 11 কিলোমিটার দীর্ঘ এই নৌরুট বাস্তবায়নের পর এ রুটে যাতায়াতকারীদের দুর্ভোগ অনেকাংশেই কমবে। পাশাপাশি খালগুলো দখলমুক্ত করার মাধ্যমে রাজধানীর ঐতিহ্য অনেকাংশেই ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা আজ। মাশরাফির থাকা না থাকা নিয়ে আলোচনা তুঙ্গে। সরকারের চাল আমদানি ও মিলারদের সিন্ডিকেটে প্রভাব পড়েছে হাটবাজারে। চাল আমদানির প্রক্রিয়া শুরুর সাথে সাথে মিলাররা ধান কেনায় তেমন আগ্রহ দেখাচ্ছেন না। প্রথম ধাপে কৃষকরা ধানের দাম পেলেও এখন প্রতি বস্তায় কমেছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। হঠাৎ দাম কমে যাওয়ায় মিলারদের সিন্ডিকেটকে দায়ী করছেন কৃষকরা। এদিকে চাল আমদানির কথা জানিয়ে খাদ্য বিভাগের কর্মকর্তা জানালেন, ধান চাল সংগ্রহ অভিযান চলছে। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের সদর উপজেলার রানীগঞ্জ হাটে সকাল থেকেই ট্রাক্টর, রিকশা, ভ্যান, ভটভটিতে ধান নিয়ে আসেন কৃষকরা। গত হাটের চেয়ে এখন ধান প্রতি বস্তা কমেছে 150 টাকা থেকে 200 টাকা। কৃষি উপকরণের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। কম দামে বিক্রি করায় কৃষকরা হতাশ। মৌসুমের শুরুতেই প্রকারভেদে কৃষকরা প্রতি বস্তা 2050 টাকা থেকে 2250 টাকা ধান বিক্রি করেছেন। বিনা সাত, স্বর্ণা, গুটি স্বর্ণা, সুমন স্বর্ণা, হাইব্রিড 28, 29 জাতের ধান কৃষকরা প্রতি বস্তায় 150 থেকে 200 টাকা কম দামে ধান বিক্রি করেছেন। দাম কমার জন্য মিলারদের কারসাজিকে দুষছেন কৃষকরা। এবারে মাজরা পোকায় লাগায় কৃষকদের ধান অনেক ফসল কম। এইভাবে ধান বেচলে আমাদের কৃষকের লস হয়ে যাবে, মানে করতে হবে না। গত হাটের চেয়ে কম দামে কৃষকদের কাছ থেকে ধান কিনেছেন চাল ব্যবসায়ী ও পাইকাররা। মিলাররা তারা সিন্ডিকেট করে ধানের বাজারটা কমিয়ে দিয়েছে। গতবারকার থেকে এইবারকার 200 টাকা বস্তাকে কম, আবার ফলন দিক দিয়ে কম, এই জন্য কৃষকরা ক্ষতিগ্রস্ত। চাল আমদানি হলে দাম আরো কমবে বলে মনে করেন চালকল মালিক গ্রুপের এই নেতা। আমাদের যে ফুড শর্টেজ আছে এটা আমাদেরকে স্বীকার করে নিয়ে সরকার যে চাল বেসরকারি খাতে আমদানি করার সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সেটিকে সাধুবাদ জানাই। তো আমরা চাই যে এই চাল আমদানিটা বেসরকারি পর্যায়ে যে চাল আমদানিটা করবে, এই চালটা খুব শীঘ্রই যদি আমদানি করা যেত তাহলে চালের বাজারটা আসলে যে নিয়ন্ত্রণ পর্যায়ে এখন এসেছে এটি হয়তো নিয়ন্ত্রিতই থাকে। সরকারি পর্যায়ে ধান চাল সংগ্রহ অভিযানের কথা জানিয়ে খাদ্য কর্মকর্তা বলেন, বড় বড় হাটগুলোতে খাদ্য বিভাগের মনিটরিং টিম কাজ করছে। খাদ্য বিভাগের পক্ষ থেকে যে প্রধান হাটগুলো আমরা নিয়মিত মনিটরিং করছি। বাজার বর্তমানে যে স্থিতিশীল বাজার রয়েছে তা ভবিষ্যতে বজায় থাকবে। জেলার 13টি উপজেলা থেকে এবার সরকার মিলারদের কাছ থেকে 74,091 মেট্রিক টন চাল এবং 11,927 মেট্রিক টন ধান কিনবে। সময় সংবাদ, দিনাজপুর। নতুন বছরের শুরুতেই তুষারপাত দেখতে পেল জার্মানির রাজধানী বার্লিন সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যের নাগরিকরা। করোনার অব্যাহত মহামারীতে এই তুষারপাত কিছুটা দুর্ভোগ বাড়ালেও স্বস্তি এনে দিয়েছে জনজীবনে। বার্লিন থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া।
6 বছর আগেও মধ্য ইউরোপের দেশ জার্মানিতে শীত আসার সাথে সাথেই দেখা যেত তুষারপাতের, কিন্তু বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে তুষারের দেখা ছিল ভার। কিন্তু অভিমানী তুষার বোধহয় আর রাগ করেই থাকতেই পারল না। রাজধানী বার্লিন সহ বিভিন্ন অঙ্গরাজ্যে ঝরল রোববার দিনভর। অনেক বছর পর 1 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত দেখে আনন্দের শেষ ছিল না প্রবাসী সহ স্থানীয়দের মধ্যে। দিনটি সত্যি দারুণ। শীতকাল আসে যায় কিন্তু বরফের দেখা নেই, এটা মেনে নিতে পারছিলাম না। অবশেষে তুষারপাত হলো। আমার ছোট মেয়েটা কখনো স্নো দেখেনি, তাই তুষারপাত আমাদের বাচ্চাদের জন্য নতুন বছরের সেরা উপহার। তবে তুষারপাতের কারণে জার্মানি সহ ইউরোপে নিম্ন আয়ের প্রবাসীরা বিপাকে পড়তে পারে, এমনটিও আশঙ্কা তাদের। স্নো পড়ছে, ভালো লাগছে। ইউরোপের অন্য দেশে ইটালি, স্পেন বা ফ্রান্সে যারা রাস্তায় কাজ করে তাদের জন্য বহুত দুঃখ এবং কষ্টের ব্যাপার। এদিকে হঠাৎ করে তুষারপাতের ফলে গণপরিবহন সহ অন্যান্য পরিবহন চলাচলে কিছুটা বিপাকে পড়তে হয়েছে। নতুন বছরে নতুন তুষারপাতের ফলে জার্মানির রাজধানী বার্লিন সহ আশেপাশের অঙ্গরাজ্যের অধিবাসীদের খানিকটা দুর্ভোগ পোহাতে হলেও অবশেষে প্রকৃতির কাছে যে পরাজয় বরণ করতে হয় সেটিই কিন্তু বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ক্রিকেটের খবর। সবকিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হবে আজ বিকেলে। করোনাকালে বাংলাদেশ ক্রিকেট দল এই সিরিজের মধ্য দিয়ে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক সার্কিটে। গেল মার্চে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে সেপ্টেম্বরে আন্তর্জাতিক ম্যাচে ফেরার কথা থাকলেও নানা জটিলতায় তা আর হয়ে ওঠেনি। অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা। করোনা ব্যাপারটি মাথায় রেখে প্রথম ধাপে 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করবে ক্রিকেট বোর্ড। অধিনায়কত্ব থেকে অবসর নেওয়া মাশরাফিকে দলে রাখা হবে কিনা তা নিয়ে আগ্রহ সবার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগের চূড়ান্ত অনুমোদন দেওয়ার দিনেই রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা। টিকা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস। মহামারীর কারণে 23 ও 30 জানুয়ারির সিলেট লন্ডন ফ্লাইট বাতিল। করোনা মাত্রা না ছাড়ালে মার্চ থেকে ঢাকা থেকে টরন্টো সরাসরি ফ্লাইট চালু। এবং করোনা উপেক্ষা করেই রেমিটেন্সের রেকর্ড। বিশ্বজুড়ে বিপর্যয়ের বছরে প্রায় 2 লাখ কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।